নমস্কার, রণক্ষেত্রের আজকের সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুজিত চট্টোপাধ্যায় আছি আপনাদের সঙ্গে। জাতীয় রাজনীতির দিকে নজর রাখতে গেলে এই মুহূর্তে সত্যি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। তার কারণ আম্মা জয়রাম জয়ললিতার অবস্থা অতীব সংকটজনক, যাকে বলে একেবারে ডাক্তারি ভাষায় একেবারে মোস্ট ক্রিটিক্যাল সিচুয়েশন। সমস্ত রকমের লাইফ সাপোর্ট সিস্টেম দিয়ে তাকে আপাতত চেষ্টা হচ্ছে শুশ্রূষা করবার, এবং অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ কিছুক্ষণ আগে তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে তিনি মারা যাননি, কিন্তু অতীব সংকটজনক তার পরিস্থিতি। তার কারণ ইতিমধ্যেই তার মৃত্যুর খবরে গোটা তামিলনাড়ু জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছিল চাঞ্চল্য, এবং সঙ্গে সঙ্গে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে তিনি কিন্তু মারা যাননি। সমস্ত রকম লাইফ সাপোর্ট সিস্টেম দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে এবং শুশ্রূষা চলছে। জয়রাম জয়ললিতা 1991 সালে প্রথম তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন, সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী, এবং তারপর 1996 সালে তারই প্রতিদ্বন্দ্বী, এককালে তার সিনেমারই চিত্রনাট্যকার এম করুণানিধির ডিএমকে পার্টির কাছে পরাস্ত হয়ে তিনি, এবং 1996 সালেই জয়ললিতার বিরুদ্ধে প্রচুর কেলেঙ্কারির মামলাটি শুরু হয় এবং ইনভেস্টিগেশন শুরু হয়, যা পরিণতি পায় 2014 সালে, এবং দুর্নীতির দায়ে তিনি অভিযুক্ত হয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। মোট পাঁচবার তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। প্রথমবার 1991 থেকে 96 তিনি কিন্তু 5 বছর চালিয়েছিলেন মুখ্যমন্ত্রিত্ব। 96 সালে পরাস্ত হন। 2001 সালে আবারও জিতে এলেও তিনি মুখ্যমন্ত্রী হতে পারেননি, সে একই আদালতে মামলা চলছিল। 2003-এ তিনি মুখ্যমন্ত্রী হন। এরপর 2006-এ ফের তাকে সরে যেতে হয়। 2011 সালে জিতে আসেন। 2014 সালে তাকে আবার সরে যেতে হয় দুর্নীতির দায়, এবং তিনি জেলবন্দি হন। তারপর থেকেই তার শরীরটা ভেঙে পড়ে। এরপর আজ এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছে। নিঃসন্দেহে বলা যায় আন্নাদুরাই পরবর্তী ভারতবর্ষে যতগুলো আন্দোলন হয়েছে, তামিলনাড়ু বরাবর একটা ব্যতিক্রমী অবস্থান নিয়েছে। হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, এই যে একটি রাজনৈতিক পরিভাষা, সেই পরিভাষার বিপরীতে কিন্তু দাঁড়িয়েছে তামিলনাড়ু, এটা নিঃসন্দেহে বলা যায়। তার কারণ আমরা দেখেছি জয়রাম জয়ললিতাই হোক বা এম করুণানিধি, তারা কিন্তু এই কেন্দ্রবিরোধী যতবার আন্দোলন হয়েছে সেটা কিন্তু বারবার বিভিন্ন সময় মুখ্য ভূমিকা নিয়েছেন। কংগ্রেসের সময়ই হোক বা অধুনা ভারতীয় জনতা পার্টির সময়ই হোক। আজ জাতীয় রাজনীতিতে যখন একটা কেন্দ্রবিরোধী অবস্থান ক্রমশ দৃঢ় হচ্ছে, এবং যার নেতৃত্বে অবশ্যইভাবে বলতে হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং রাহুল গান্ধী তিনিও চেষ্টা করছেন। সংসদে একটা অভূতপূর্ব কোঅর্ডিনেশন দেখা যাচ্ছে। রাজ্য বিধানসভাতেও আজ একটি প্রশ্নে দেখা গেছে। তখন কিন্তু বলতেই হয় যে এরকম একটা রাজনৈতিক পরিসরে একজন ব্যক্তিত্বের অভাব ঘটছে, তিনি অবশ্যই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতা, যিনি খুব অল্প বয়স থেকে সিনেমাতে জগতে উত্তীর্ণ হন। প্রায় 150খানা মতো সিনেমাতে অভিনয় করেছেন নায়িকার চরিত্রে, ভাবা যায়, এবং জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। জাতীয় রাজনীতির কুশীলব তিনি সুস্থ হয়ে উঠুন, গোটা দেশ তার জন্য প্রার্থনা করছে। তার কারণ অত্যন্ত গুণী একজন মানুষ, সেই একজন গুণী মানুষ তিনি যাতে সুস্থ এবং আরোগ্য প্রাপ্ত হন সে ব্যাপারে গোটা দেশ সেই কামনা করছে। অবসরে একটু রাজ্য বিধানসভায় যাই। প্রথমেই বলেছিলাম রাজ্য বিধানসভায় আজ একটি ঘটনা রয়েছে। নোট ইস্যুতে বিরোধী ঐক্যের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বিধানসভায় দীর্ঘক্ষণ তিনি ভাষণ রেখেছেন। তিনি বক্তব্য, এবং তার বক্তব্য সবাই মন দিয়ে শুনেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন এখন রাজনীতি করার সময় নয়। নোট বাতিলের জেরে দেশের সর্বস্তরের মানুষ যেভাবে বিপর্যস্ত হয়েছেন, তাই একজোট হয়ে নোট বাতিলের বিরোধিতা করতে হবে। চাচা ছোলা ভাষা আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই নোট বাতিলের সিদ্ধান্তে দেশের আর্থিক ব্যবস্থা একেবারে কাঠামোটাই ভেঙে পড়েছে, এবং পরিকল্পনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়ায় দুর্ভোগটা সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিকল্পনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়ায় দুর্ভোগ ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। বারবার এই বিষয়ে তিনি জোর দিয়েছেন। কি বলেছেন একটু শুনবো। আর ওই
আজ জাতীয় রাজনীতির এই যে পরিপ্রেক্ষিতটা তৈরি হয়েছে নোট বাতিলকে ইস্যু করে এবং যে জায়গায় গিয়ে এগোচ্ছে, তা আমরা নিঃসন্দেহে ধারাবাহিকভাবে বিতর্ক এবং বিশ্লেষণে রয়েছি। আজও রয়েছি। আজকে রয়েছেন কংগ্রেস নেতা এবং বিশিষ্ট আইনজীবী, কলকাতা হাইকোর্টের সিনিয়র কাউন্সিল এবং প্রাক্তন সাংসদ সর্দার আমজাদ আলী। আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, আপনাকেও স্বাগত সুমনবাবু। এবং রয়েছেন সমীর পাল, যিনি রাজ্য বিজেপি মুখপাত্র এবং আইনজীবী, কলকাতা হাইকোর্ট। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি আমজাদদা, আপনাকে জাতীয় রাজনীতি ক্ষেত্রে মানে এত বড় একটা পদক্ষেপ, সে পদক্ষেপ রাজনৈতিক বিতর্ক এনেছে, প্রবল বিতর্ক, এবং বহু মানুষের দুর্দশার ছবি যেমন রয়েছে ঠিক, কিন্তু এই পদক্ষেপটা ভারতীয় জনতা পার্টিকে, অনেকেই বলছেন যে ভারতীয় জনতা পার্টিকে একটা রাজনীতির ক্ষেত্রে একটা গতি দিচ্ছে এবং অর্থনৈতিক জায়গা থেকে আগামী দিনে যে বিপর্যয় আসুক এটা সামলে নেবার কথা বারবার বলছেন হচ্ছেন যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যারা রয়েছেন। নরেন্দ্র মোদীও বলেছেন, মুর্দাবাদে তো তিনি বলেইছেন যে এটাই 70 বছরে অনেক লাইন দিয়েছেন আপনারা, চিনির জন্য লাইন দিয়েছেন, চালের জন্য লাইন দিয়েছেন, এটাই হচ্ছে শেষ আপনাদের লাইন, এরপর আর কোনো লাইনে দাঁড়াতে হবে না। এবং কালো টাকা নিয়ে যা যা পদক্ষেপগুলো চলছে, ইতিমধ্যে একটি পদক্ষেপ কিছুক্ষণ আগেই আমরা পেলাম, অরুণ জেটলি কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন যে সমস্ত রকম সরকারি ট্রানজাকশন 5,000 টাকার উপর যে কোনো ট্রানজাকশন হবে, সরকার কোনো ব্যক্তিকে দিক বা সরকার থেকে কোনো হচ্ছে অন্য প্রতিষ্ঠানকে দিক, সরকার থেকে সরকার 5,000 টাকার উপর হলে সেটা ট্রানজাকশন হবে, অর্থাৎ পুরোপুরি হচ্ছে ইলেকট্রনিক ট্রানজাকশন হবে। এই সিদ্ধান্তটি কিছুক্ষণ আগে এসেছে। এইরকম একটা সংস্কারের দিকে এগোচ্ছে যেখানে কিন্তু একটা বিরোধী ঐক্যের প্রয়োজনীয়তা আসছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে জাতীয় রাজনীতি কি সেই অভাবটা পূর্ণ করতে পারবে? আমজাদদা বলছেন যে আপনি মানে এই নোট বদলের পদক্ষেপ এই কথাটা বলতে চাইছেন? না, নোট বদল তো এখন আর রোল ব্যাক করার কোনো মানে প্রশ্নই নেই। রোল ব্যাকের প্রশ্ন বলছি না, তার মানে এই অর্থনৈতিক সংস্কারের কথা। হ্যাঁ নিশ্চয়ই, এটা তো বড়সড় অর্থনৈতিক সংস্কার। প্রথম কথা হচ্ছে যে একটা দেশে কোনো সংস্কারের পদক্ষেপ যদি সরকার গ্রহণ করে, তাহলে সেই সংস্কারপন্থী যে পদক্ষেপ তার জন্য মানুষ কতখানি তৈরি হয়ে আছে, মানুষ কতখানি গ্রহণযোগ্যতা, মানুষের গ্রহণযোগ্যতা কতখানি হতে পারে, এইটার একটা সাইকোলজিক্যাল স্টাডি কোনো সরকারের থাকা উচিত। ভারতবর্ষে এই অর্থনৈতিক সংস্কারের প্রথম পদক্ষেপ নোট বদলের পদক্ষেপের মারফত এই প্রথম নয়, এটা তৃতীয় বোধহয় চতুর্থ পদক্ষেপ, তৃতীয় পদক্ষেপ, এটা তৃতীয় পদক্ষেপ। এবং এইরকম পদক্ষেপ বিশ্ব পৃথিবীর মোট 9টি ক্ষেত্রে, 9টি দেশের ক্ষেত্রে হয়েছে। সেই 9টি দেশের ক্ষেত্রে, এবং তারা আমাদের থেকে অল্প শিক্ষিত নন, আমাদের থেকে অনেক বেশি শিক্ষিত এবং অনেক বেশি মডার্ন ইকুইপমেন্টস এবং মডার্ন সায়েন্টিফিক নলেজ, টেকনোলজিক্যাল নলেজ সম্পর্কে অনেক আসে, বারিং আফ্রিকান কান্ট্রিজ। আমি অস্ট্রেলিয়ার কথা বলছি, আমি সোভিয়েত ইউনিয়নের কথা বলছি, আমি গ্রেট ব্রিটেনের কথা বলছি। কোনো জায়গাতেই এটা সাকসেসফুল হয়নি, সাকসেসফুল হয়েছে একমাত্র অস্ট্রেলিয়াতে। তাহলে আমার দেশে হবে কি হবে না এটা তো আগামী দিনের। কিন্তু এই যে বিপ্লবী পদক্ষেপ, এই বিপ্লবী পদক্ষেপের আগে কিন্তু দেশে মানুষ এটাকে কতটা গ্রহণ করতে পারবে, তার গ্রহণযোগ্যতার সীমা কত দূর, সেটাকে পরিষ্কারভাবে ভাবা হয়নি। এক। দ্বিতীয় কথা হচ্ছে, বাজার থেকে আপনি ধরুন 500 টাকা আপনি তুলে নিলেন, কিন্তু সেই 500 টাকা তুলে যদি আপনি 200 টাকা বাজারে চাই, যে গ্যাপটা থাকবে, এই গ্যাপটা তো একটা অর্থনৈতিক টালমাটাল অবস্থা সৃষ্টি করবেই, যা করছে, ইতিমধ্যে যা করছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন যে 70 বছরে অনেক লাইন দিয়েছ। 70 বছরে ভারতবর্ষের মানুষগুলোকে লাইন দিয়ে দাঁড়ানোর জন্যে যে ঐতিহাসিক অবস্থাটা ছিল, আজকে সেই ঐতিহাসিক অবস্থাটা নেই। মনে রাখা ভালো, ভারতবর্ষের এই মানুষগুলোকে এখনো পর্যন্ত যে তার পরিচ্ছন্নতার জন্যে স্বচ্ছতার পরিকল্পনা করতে হয়, স্বচ্ছ ভারত, একটা গ্রামে কতগুলো ল্যাট্রিন আছে, কতগুলো ল্যাবরেটরি আছে এবং তাকে কী উপায়ে প্রেক্ষালনটা করতে হয়, এইটা এখনও শেখাতে হয়। কতগুলো স্কুলে এখনও পর্যন্ত এই পরিবেশটা আছে, আজকে ভারতবর্ষে নেই। এটা দুঃখের কথা, যেটা আছে। দায়ী করবেন কংগ্রেসকে, দায়ী করবেন যে এতদিন ধরে আপনারা ক্ষমতায় ছিলেন, কী করতে পারেননি। এই নোটগুলো যে ভারতবর্ষের 4টে জায়গায় তৈরি হয়, সেই ট্যাক্সটাইলগুলো, মিন্টগুলো দুর্ভাগ্যক্রমে এই 70 বছরের লাইনে দাঁড়িয়ে কিন্তু আমরাই তৈরি করেছিলাম। আরও হয়নি কেন?
কথা হচ্ছে যে এই নোটগুলো তৈরি করতে গেলে যে কাগজের উৎপাদনটা দরকার হয়, সেই কাগজের উৎপাদন করতে গেলে যে হেভি ইন্ডাস্ট্রিগুলো দরকার হয়, সেই হেভি ইন্ডাস্ট্রিগুলো ছিল না, এগুলো করতে হয়েছে। এবং সেটা আপনাদের সময় করা হয়েছিল, যেটা বিলগ্নীকরণ অনেকটাই ভারতীয় জনতা পার্টির সময়গুলোতে আমার হয়েছে। এই একটা কথা, যে আপনি যে পদক্ষেপটা গ্রহণ করছেন, এই পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে। তবে সাহস দেখিয়েছেন, এটা আমজাদা অস্বীকার করা যায় না। এটা তার সাহস কারণ হচ্ছে কিংবা যে দুঃসাহস। যে বিরাট ম্যান্ডেট নিয়ে ভারতীয় জনতা পার্টি এসছে, এটা বলা যায় না। আপনি যাকে সাহস বলছেন, সাহস দেখানো ভালো, কিন্তু নির্বোধের দুঃসাহসটা যার প্রতি এটাকে প্রয়োগ করা হয় তার পক্ষে জীবনহানি করা হয়, এবং যা হচ্ছে এখনো পর্যন্ত 90। একটা আপনি যদি এটাকে নির্বুদ্ধিতা বলেন, তাহলে নিঃসন্দেহে একটা গণরোষ, বা হচ্ছে যদি গণরোষ নাও হয়, একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, মানুষের ভেতরে একটা প্যাসিভনেস আসবে। সেটা কিন্তু বিরোধী দলগুলোর ক্ষেত্রে একটা বড় সুযোগ, কিন্তু তারা কি ইউনাইটেড হতে পারে? যেটা জনরোষের কথা আপনি বলছেন, একটা মানুষ প্রতিদিনই কাকে বিশ্বাস করে? আপনার এবং আমার কথার উপর একজন মানুষ অবিশ্বাস রাখতে পারে, কিন্তু ভারতবর্ষের সরকারের প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির ওপর মানুষ আস্থা রাখবে না, বিশ্বাস রাখবে না। আজ সন্ধে পর্যন্ত যে কথাটা বলা হয়েছে তার উপর বিশ্বাস করে আমি যে পদক্ষেপ নিচ্ছি, সকালবেলা সেটা বদলে যাচ্ছে। সুতরাং একটা সরকারের এই যে দোদুল্যমানতা, একটা সরকারের যে প্রতিশ্রুতি, যে প্রমিস টু দ্য কান্ট্রি, পিপলের কাছে সেই আশাটা তার মনে মনে কী প্রতিক্রিয়া সৃষ্টি করছে, সেটা উপযুক্ত সময়ে বোঝা যাবে। আপনি বলছেন প্রতিবাদ করছে না, উপযুক্ত সময় বলতে আপনি কোনটাকে ইন্ডিকেট করতে চাইছেন? পথ কি আছে আপনি বলুন। আমার এই লাইনে দাঁড়ানো ছাড়া পথ কি আছে? ভারতবর্ষে 70 বছরে এই শেষবার লাইনে দাঁড়াতে হয়েছে। জিজ্ঞাসা করছি যে এই শেষবার লাইনে দাঁড়াতে হয়েছে, আমার টাকা আমি তুলব, এর জন্য আমাকে লাইনে দাঁড়িয়ে প্রত্যাখ্যাত হয়ে চলে আসতে হবে কেন? এটা কোন ধরনের স্বাধীনতা আমার দেশে এলো? এটা কোন ধরনের সরকার আমার দেশে এলো? এটা কোন ধরনের গভর্নেন্স, যে আমার টাকা আমার প্রয়োজনীয় সময়ে আমি তোলবার জন্য যখন যাচ্ছি, সেই টাকাটা সরকার বলে দিচ্ছে 2500 পাবে কি 4000 পাবে, ব্যাংকের ম্যানেজার বলছে টাকা থাকলে তবে তো দেবো, আপনাকে 2000 বেশি দিতে পারবো না। সরকার বলছে সপ্তাহে 24 পাবেন, তাহলে আপনি 10,000 নিয়ে যান, এর বেশি দিতে পারবো না। আমি আসবো, কাকে বিশ্বাস করবো? সরকারকে বিশ্বাস করবো না? গভর্নেন্সের প্রশ্ন আপনি তুলেছেন, এবং এটা কি সরকার এলো যেখানে নিজের টাকা নিজে তুলতে যাচ্ছি, সেক্ষেত্রেও প্রত্যাখ্যাত হয়ে আসতে হচ্ছে। সরকারের প্রতিশ্রুতিও পালন হচ্ছে না, যেখান থেকে আমি টাকা অবশ্যই। আমি সমীর বাবুর কাছে আসার আগে একবার সুমন বাবুর কাছে আসছি। সুমন বাবু, বিরোধী সবার একটা এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা অভিযোগ বরাবর ছিল যে এই রাজ্যে গণতান্ত্রিক শিষ্টাচার এর ক্ষেত্রে কোথাও অভাব আছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের অভাব আছে। কিন্তু আজকে যখন দেখা গেল যে শিশু পাচার কাণ্ডে যে সর্বদলীয় কমিটি তৈরি করা হয়েছে, এবং এটা মুখ্যমন্ত্রীর নির্দেশে, সেখানে কংগ্রেস আছে, সেখানে সিপিআইএম আছে, প্রত্যেকেই রয়েছে। অর্থাৎ কোথাও কিন্তু এই নোটকাণ্ডের জেরে কি নরেন্দ্র মোদীজির একটা কি জনপ্রিয়তা বা ভারতীয় জনপ্রিয় মানে দেখতে পাচ্ছেন তৃণমূল নেত্রী, যে কারণে একটা বারবার বলছেন যে এখন রাজনীতি করার সময় নয়, এখন হচ্ছে নোট বাতিলের সিদ্ধান্তের জন্য সবাইকে একযোগে আন্দোলন করতে হবে। সুমন বাবু। না, দেখুন, একটু আগে আমজাদদা বললেন যে সারা দেশে পরিপ্রেক্ষিতে 90 জনের মতো মৃত্যু হয়েছে, প্রায় 90-এর কাছাকাছি। আর পশ্চিমবঙ্গে ডিসেম্বর মাসে 1 থেকে 4 পর্যন্ত 3 জন মানুষ মারা গেছেন। আমি জানি না যে এরপরে আরও কত মানুষের মৃত্যু, কত মানুষের আত্মত্যাগ, সাধারণ মানুষের আত্মত্যাগ থেকে মোদী সিদ্ধি লাভ করবেন। আমার একটা খুব তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার লেগেছে। কদিন আগে মোদী সাহেব তিনি একটা বক্তৃতায় বলেছেন যে আমি তো ফকির, ঝোলা নিয়ে বেরিয়ে পড়ব। আমি তো বাড়িতে গিয়ে ওই ভারতের সাধক বইটা উল্টে পাল্টে দেখছিলাম যে একেবারে শেষ খণ্ডে নরেন্দ্র দামোদর দাস মোদীর নামটা একজন ফকির বা সাধু হিসেবে তুলে ধরা যায় কিনা। মানে আমি বলছি যে ভারতবর্ষের ট্র্যাডিশনকে এইভাবে আক্রমণ করা এবং ভারতবর্ষের সন্ন্যাসী এবং ফকিরদের জীবনযাত্রাকে এইভাবে একটা অসম্মান করার যে অধিকার, এই অধিকার প্রধানমন্ত্রী কি করে পেলেন? আপনাকে একটা তথ্য দিই সুমনবাবু, একটা তথ্য দিই। যদিও এটি আরএসএস বা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সাথে কতটা সম্পর্কিত মানে বলা যাবে না, হিন্দু মহাসভা তার একটি প্রতিবেদনে বলেছে যে নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত মানে গোটা ভারতবর্ষে বিপর্যয় আনবে এবং হিন্দুদের জন্য তিনি সর্বনাশ করলেন। এটা হিন্দু মহাসভার বক্তব্য, যে কারণে প্রচুর ব্লগে এরকম লেখা হচ্ছে যে হিন্দু শিবিরেও ভাঙন,
সুমন না, বাবু। এটা তো খুব স্বাভাবিক। আপনি তো দেখেন যে এই যে ঘটনা ঘটিয়েছেন, এই ঘটনার প্রভাব তো বিজেপির মধ্যেও রয়েছে, আমি অস্বীকার করতে পারেন না। সুব্রমণিয়াম স্বামী তিনি তো বিজেপির এমপি, তিনি এর বিরোধিতা করছেন। রাম জেঠমালানি, অরুণ শৌরি তার যে টুইটগুলো করছেন সেইগুলো যদি আমরা ফলো করি তাহলে খুব স্বাভাবিকভাবে বোঝা যাবে যে বিজেপির পেছনে যে একটা বিরাট অংশ তারা কিন্তু এই ধরনের নোট বাতিলের যে সিদ্ধান্ত, অপরিকল্পিত নোট বাতিলের সিদ্ধান্ত, এটার তারা বিরোধিতা করছেন। এবং খুব আশ্চর্যজনকভাবে সোশ্যাল মিডিয়াতে একটা জোক সেই সময় চলছে যে বিজেপির পক্ষে কোন অর্থনীতিবিদরা আছেন আর বিজেপির বিপক্ষে কারা আছেন। তা বিজেপির অর্থনীতিবিদদের মধ্যে প্রথমেই নাম রয়েছে অজয় দেবগন এবং অনুপম খের, আর বিজেপির বিরুদ্ধে অর্থনীতিবিদদের মধ্যে অমর্ত্য সেনের নাম আছে রঘুরাম রাজনের, নাম আছে কৌশিক বসুর, আর আরও একজন খুব তাৎপর্যপূর্ণ ব্যক্তি অরবিন্দ সুব্রমণিয়াম, যিনি এই সরকারের অর্থনৈতিক উপদেষ্টা। তিনি কিন্তু সামগ্রিকভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একেবারে চুপ। আমার কথা যে সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকার নিলেন এবং যে ঘটনা সারা ভারত জুড়ে ঘটছে, আজকেই আপনি দেখবেন সংবাদ মাধ্যমে কি ধরনের দুরাচারী স্বৈরাচারী সরকার এসছে। নীতিন গডকরি কেন্দ্রীয় মন্ত্রী, তার মেয়ের বিয়ে হয়েছে, খুব ভালো ঘটনা, খুব শুভ ঘটনা একটা, কিন্তু তাতে 50টা চার্টার্ড ফ্লাইট ভাড়া করে মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত অতিথিদের নিয়ে যাওয়া হয়েছে নাগপুরে। এবং এই যে ঘটনা, এই ঘটনা সম্পর্কে সাধারণ ভারতবাসী তারা যারা লাইনে প্রতিদিন দাঁড়াচ্ছেন তারা এই প্রশ্নটা তুলবেন না যে এই বিয়েতে 2.5 লক্ষ টাকার মধ্যেই হচ্ছে, তো এটাকে দেখবে সমীর বাবু। কোথাও কি এটা এক ধরনের আমরা দেখলাম যে রেড্ডির ক্ষেত্রে সেখানে আরো এরকম বিয়ের ঘটনা, এবং তখন কিন্তু এই ডিমনিটাইজেশন হয়েছে, গোটা দেশ একেবারে মানে একটা বিপর্যয়কর পরিস্থিতি। তারপর বিয়ে সমাপ্ত হলো, তারপর নাকি শুনেছি ইনকাম ট্যাক্স এটা রেড করেছে, তারপরে কোনো খবর নেই। তারপর হচ্ছে নীতিন গাডকারি, তার ছেলের বিয়ের সময় এরকম দেখেছি, মেয়ের বিয়ের সময় এরকম একটা ঘটনা। এই ঘটনাগুলো তো একটা রয়েছেই। প্রশ্নটা হচ্ছে যে জাতীয় রাজনীতিতে কিন্তু ভারতীয় জনতা পার্টির নিজের শিবির থেকেও কিন্তু এই প্রশ্নগুলো আসছে। হয়তো আপনার মধ্যেও প্রশ্ন আছে, হয়তো আপনার মধ্যেও সেই প্রশ্নটা রয়েছে, আপনি এই জায়গা থেকে অ্যাড্রেস করুন। আমার মধ্যে একটাই প্রশ্ন আছে, সেটা হচ্ছে এটাই যে যদি মনে করি সংস্কার, যদি মনে করি এটা একটা সংস্কারের মুখ বা সংস্কারের দিক, তাহলে বাধা আসবে, তাকে সফল করতেই হবে। সরকার সফল করার জন্যে দায়িত্ব পালন করবে এবং এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে যা যা কষ্ট দুর্ভোগ আসছে তা সবই সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে এবং সাধারণ মানুষ আপনি স্বীকার করছেন যে দুর্ভোগ কষ্টটা পোহাতে হচ্ছে এবং এটা মানে অনেকদিন অবধি পোহাতে হতে পারে কি না, আমি তা বলিনি। আমি বলছি যা দুর্ভোগ কষ্ট পোহাতে হয়, সাধারণ মানুষকে পোহাতে হয়, তার বিনিময়ে এটা তাদের আত্মত্যাগ। যারা সমালোচনা করছেন তারা দুর্ভোগটাকে ক্যাপিটালাইজ করছেন। সমীরবাবু কদিন যারা, লাগবে? আমি সুমন বাবু আপনার কারোর কথার মধ্যে ইন্টারাপ্ট করিনি, একটু বলুন যে কারোর কদিন কথা মানুষকে ইন্টারাপ্ট আরো করিনি। লাইনে দাঁড়াতে হবে? আমি এই কথাটা দায়িত্ব সহকারে বলতে চাই যে আমি কেন, নরেন্দ্র মোদীও এই কথা স্বীকার করেছেন, যা কষ্ট হচ্ছে সাধারণ মানুষেরই, আর সাধারণ মানুষ সেটাকে রিকগনাইজ করছেন। সাধারণ মানুষ বলছেন যে দেশের ভালোর জন্য এই কষ্ট তারা করতে রাজি। এবার দেশের ভালোর জায়গায় কিছু কিছু মানুষ মনে করছেন তাদের মনোপলি পাওয়ার আছেন, তারা ডিটারমাইন করে দেবেন যে দেশের ইকোনমিটা এভাবে চলবে। সেখানে বোধহয় একটা আঘাত হয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারত সরকার অর্থনীতি বোঝার ক্ষমতা রাখেন, রিভিউ করার ক্ষমতা রাখেন, দায়িত্ব নিয়েছেন। সে দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে সমালোচনা আসছে তারা করতে পারেন, সমালোচকরা তারা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন, করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে প্রশ্নের উত্তর পরে পাবেন। কিন্তু একটা প্রশ্নের উত্তর আপনারা দিন যে আপনারা সমালোচনা করতে গিয়ে আপনারা বারবার একটা কথা বলছেন যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কিন্তু আপনারা দিনের পর দিন কাজটা এগিয়ে যাচ্ছে, মানুষের কিন্তু সফলতার দিকে মানুষ পৌঁছচ্ছে, এই কর্মসূচি সফলতার দিকে এগোচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনারা কেউ বলছেন না। আজকে একটা সংস্কারের দিক যখন আসবে, হতে পারে অনেক বড় বড় ব্র্যান্ডেড ইকোনমিস্ট অনেক কথা বলতে পারেন, কিন্তু মনে রাখতে হবে যে দুর্ভোগ সংকট যখন আসে তখন অনেকে পাশে নাও থাকতে পারেন, কিন্তু যারা দৃঢ়চেতা নেতৃত্ব, যারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন, সে কথা রাখছেন কিনা, দায়িত্ব পালন করছেন কিনা, সেদিকে এগোচ্ছেন কিনা। যারা বলছেন সিদ্ধান্ত থেকে সরে এসছে, সিদ্ধান্ত থেকে সরে আসা হয়নি। সিদ্ধান্ত একটাই, জাতীয় সুরক্ষায়, জাতীয় স্বার্থে
বিরুদ্ধে, জাতীয় সুরক্ষার বিরুদ্ধে আচ্ছা, সমীরবাবু, একটা ফকিরদের কি টেরোরিজম জমি লাগে? একটা টেরোরিজম কাজ ফকিরদের কি করছিল। জমি আর কিনতে লাগে? টেরোরিজমের কোটি কোটি ক্ষেত্রে টাকা এই দিয়ে জমি টাকাগুলো কিনতে কাজ লাগে? করছিল। একদমই সুমনবাবুর কথাটা শুনে আপনাকে বলি যে আপনাদের দলের যিনি প্রধানমন্ত্রী যিনি রয়েছেন, সত্যি নেতৃত্ব দিচ্ছেন যিনি সরকারের, তিনি নিজেকে বলছেন ফকির। যে দলকে রিপ্রেজেন্ট করছেন সেই দলের পশ্চিমবঙ্গে একটি জমির দাম প্রায় 4 কোটি টাকা, আপনাদের যেটি হচ্ছে এয়ারপোর্টের কাছে, যেখানে ওই ফ্লাইওভার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, সেখানে একটি কেনা হয়েছে বারুইপুরে। এত জমির কেন প্রয়োজন হচ্ছে? এত দামি বিয়ে আপনাদের আপনাদের নেতৃত্বের ছেলে মেয়েদের বিয়েতে এত খরচ, এত দামি জমির কেন প্রয়োজন হচ্ছে? আমি অনেক যেখানে প্রধানমন্ত্রী নিজে ফকির বলছেন। আমি অনেক দলের দলিল বের করে দিতে পারি, তাদের পার্টি অফিস কেনা তা আছে। তো ফকির নন বলছেন না। ফকির কথার অর্থ আরে কি? আপনার দলের প্রধানমন্ত্রী ফকির, আপনার দলের প্রধানমন্ত্রী ঝুলি কাঁধে বেরিয়ে চলে যাবেন। হ্যাঁ, যেতে পারে। অন্য দলের প্রধানমন্ত্রী কারণ আপনারা বুঝতে পারবেন না। আপনি আপনার দলের আপনারা প্রধানমন্ত্রী বুঝতে পারবেন বলেছে, না আপনি বিষয়টা। আপনি বলুন, আপনি আমি বলুন বলছি। ফকিরদের জমি লাগে কিনা? একটু সমীরবাবু ফকিরদের বুঝতে জমি পারবেন কিনতে না। 500, 1000 টাকা এমন লাগে একজন কিনা? সুমনবাবু, এই প্রশ্নের জবাব দিতে হবে সুমনবাবু, আপনাকে। এমন একজন সমীরবাবু প্রধানমন্ত্রীকে বলুন। পেয়েছেন হ্যাঁ। যে অন্ততপক্ষে কোনো কিছুর সাথে সমঝোতা করেন না। সেই জন্য আপনাদের আজকে বুঝতে অসুবিধা হচ্ছে ফকির কথার অর্থ কি। না, জমির প্রশ্নটা বললেন না। জমির প্রশ্ন বলবো কি? কারোর কাছে আছে দলিল? আজকে কোনো কিছু কথার উপরে দাঁড়িয়ে যদি আলোচনা করতে হয় তাহলে অনেক কথা অনেকের সম্বন্ধে বলতে হয়। মানে আপনারা অস্বীকার করতে পারছেন না যে আপনারা যে জমিগুলো কিনেছেন এবং যে রেজিস্ট্রি হয়েছে, আপনি সারা বছর স্বীকার করেছেন। আসলে 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 আমার মনে হচ্ছে অর্থনৈতিক সংস্কারের বিরুদ্ধে এটা কোনো যুক্তি নয়। সমীরবাবুদের কাছে খবর অর্থনৈতিক ছিল, সংস্কারের প্রশ্ন এবং সমীরবাবুদের কাছে দলগতভাবে খবর ছিল। কেন্দ্রে একটা অল্টারনেটিভ বিরোধী দলের যে চেষ্টা, সেই নিয়ে যদি আলোচনা হয় তাহলে এই প্রসঙ্গগুলো আলোচনা না করা ভালো। এই প্রসঙ্গ আলোচনা করলে আপনি যখন অনেক ইনভাইট আক্রমণ করলেন, অন্যকে করতে পারি আমি। গুরুত্বপূর্ণ আপনাদের উত্তরটা দিতে হবে। আমজাদ দা উনি কিন্তু বলছেন যে ঠিক আছে, আপনি বললেন যে সঠিক সময়ের উত্তরটা আসবে, আপনি একটা, কিন্তু যদি সঠিক সময়ের উত্তর নিশ্চয় সমীরবাবু তাই বলবেন, তাহলে কিন্তু তার আগে একটা বিরোধী রাজনীতির প্রশ্নটাও আমি আসে। সব সুদীপদা, আমি সব ত্যাগ স্বীকার করতে রাজি আছি। আমি আসছি আমজাদ দা, লাইনে দাঁড়াতে হয় না। আমজাদ দা আসছি, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি সঙ্গে থাকুন।